হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিবি ইংলিশ টিউটোরিয়াল। আমি বন্দনা। বন্ধুরা, আজকে আমরা বেসিক ইংলিশ এবং অ্যাডভান্স ইংলিশের 3 নম্বর ক্লাস করব। এই ক্লাসে আমরা বেসিক ইংলিশ ভার্বের সঙ্গে অ্যাডভান্স ইংলিশ ভার্বের যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে তা বিস্তারিতভাবে জেনে নেব। তো চলুন বন্ধুরা, আজকে আমাদের বেসিক ইংলিশ এবং অ্যাডভান্স ইংলিশের পার্ট 3 এর ক্লাস। বেসিক ইংলিশ বিল্ড মানে হলো নির্মাণ করা বা তৈরি করা। অ্যাডভান্স ইংলিশে বিল্ডকে বলবো না, অ্যাডভান্স ইংলিশে কি বলবো? কনস্ট্রাক্ট। বিল্ড থেকে বিল্ডিং কথাটা এসছে এবং কনস্ট্রাক্ট থেকে এসছে কনস্ট্রাকশন, অর্থাৎ নির্মাণ। তাহলে বিল্ড যেই অর্থে, দুটোই ভার্ব। এবার বিল্ড যে বাক্যের ভিতরে বিল্ডকে যেভাবে ব্যবহার করব, কনস্ট্রাক্টকে সেইভাবে ব্যবহার করা যাবে না। আমি বলতে পারি রামবাবু একজন ভদ্রলোক, আমাদের এলাকার গণ্যমান্য লোক। রামবাবু অ্যান্ড সাম অফ হিজ ফ্রেন্ডস, রামবাবু এবং তার কিছু বন্ধু, কিছু শুভবুদ্ধি সম্পন্ন বন্ধু বিল্ড তৈরি করেছিল এ স্কুল, একটা বিদ্যালয় ইন আওয়ার এরিয়া, আমাদের এলাকায় রামবাবু এবং তার কিছু বন্ধুরা মিলে একটি বিদ্যালয় তৈরি করেছিল। তাহলে বিল্ড এই অর্থে ব্যবহার করা যেতে পারে। কিন্তু যখন আমি কনস্ট্রাক্টকে ব্যবহার করব তখন আমি কি অনেক ফর্মালিটি থাকবে, এই কনস্ট্রাক্টের ভেতরে অনেক ফর্মালিটি থাকবে। কীরকম? যেমন আমি বলতে পারি সাম ইঞ্জিনিয়ার্স, কিছু ইঞ্জিনিয়ার কনস্ট্রাক্টেড নির্মাণ করেছিল এ নিউ ব্রিজ, একটা নতুন সেতু, ওভার দ্য রিভার, ওভার মানে উপর দিয়ে, দ্য রিভার মানে নদীর ওপরে একটা নতুন সেতু তৈরি করেছিল কিছু ইঞ্জিনিয়ার। এই যে কিছু ইঞ্জিনিয়াররা, তার মানে এখানে অনেক ফর্মালিটি এসছে। ইঞ্জিনিয়ার হতে গেলে পড়াশোনা করা লেগেছে, তারপরে তাদের অনেক কাঠখড় পুড়িয়ে একটা নির্দিষ্ট জায়গায় আসতে হয়েছে। এই তারা মিলে, অর্থাৎ এই ইঞ্জিনিয়াররা মিলে নদীর ওপরে সেতু তৈরি করা কিন্তু চারটিখানি কথা না, নদীর ওপরে একটা নতুন ব্রিজ তৈরি করেছে। তাহলে কনস্ট্রাক্টের ভেতরে ফর্মালিটি থাকবে। কিন্তু রামবাবু এবং তার কিছু শুভবুদ্ধি সম্পন্ন বন্ধুরা মিলে সদিচ্ছা থেকে একটা, মানে এখানে যেন একটা ফর্মালিটি রয়েছে, সদিচ্ছা, একটা সততা, একটা ভালো কাজ করব, এরকম একটা ইচ্ছে থেকে আমাদের এলাকায় একটা স্কুল বিল্ড করেছিল, নির্মাণ করেছিল বা তৈরি করেছিলেন। তারপরে ইট মানে খাওয়া। এখন আমের সিজন, প্রচুর আম, এবছর তো আমের প্রচুর ফলন। তাহলে আমরা বলতে পারি উই আর ইটিং ম্যাঙ্গোজ। উই আর ইটিং মানে আমরা খাচ্ছি, ম্যাঙ্গোজ মানে বিভিন্ন ধরনের আম। এভরিডে, প্রতিদিন আমরা বিভিন্ন ধরনের আম খাচ্ছি এবং প্রচুর পরিমাণেও খাওয়া হচ্ছে। তাহলে ইট এই অর্থে ব্যবহার হতে পারে, মানে সলিড কিছু। আমরা বলতে পারি যে উই ইট ওয়াটার, আমরা জল খাই, এটা কিন্তু বলা যাবে না, উই টেক ওয়াটার। তার মানে সলিড কোনো কিছু খেলে, যেমন আম তো সলিড, একটা শক্ত, আমি আম ধরে খাচ্ছি। তাহলে উই ইট ম্যাঙ্গোস বা উই আর ইটিং ম্যাঙ্গোস। কিন্তু আমি যখন বলবো কনজিউম, অ্যাডভান্স ইংলিশে আমি যখন কনজিউম বলবো তখন কিন্তু খাওয়া কোন অর্থে, কনজিউম কথাটার ভেতরে কিন্তু অনেক সেন্স আছে। সেন্স মানে শুধু কনজিউম মানে শারীরিকভাবে কোনো কিছু খাওয়া বোঝায় না, মানসিকভাবে খাওয়াও বোঝায়। তাহলে কনজিউম শব্দের ভেতরে কিন্তু অনেক রকম, মানে অনেক গভীর মানে আছে। যেমন কনজিউম হচ্ছে ক্যালসিয়াম, আমরা ভিটামিন ডি কনজিউম করি, অর্থাৎ ভিটামিন ডি কনজিউম করছি। কনজিউম মানে নিজের ভেতরে নিচ্ছি, এটা হতে পারে। তারপরে আমরা বলতে পারি যে উই কনজিউম, আমরা নেই, গ্রহণ করি, খাই। কি খাই? পজিটিভ কন্টেন্ট মানে ভালো ভালো কন্টেন্ট, মানে বিষয়বস্তু ফ্রম সোশ্যাল মিডিয়া থেকে আমি কিছু কনজিউম করলেও কিন্তু সেটাকে খাওয়া বলা হবে। এবার আমি যখন একটা কন্টেন্ট, আমি প্রিয়াঙ্কা চোপড়ার স্পিচ ইদানিং খুব শুনছি, মানে আমার মনে হচ্ছে সবই শুনবো, আমার টার্গেট আছে প্রিয়াঙ্কা চোপড়ার যে ইন্সপিরেশনাল যে বা মোটিভেশনাল যে স্পিচগুলো, সেগুলো খুব শুনতে ভালো লাগে, ইংলিশটাও বুঝতে খুব সুবিধে হয়। তো এইগুলো কনজিউম করছি। তাহলে প্রিয়াঙ্কা চোপড়া যে অভিনেত্রী, লেখিকা, এরকম যাই হোক, ওনার অনেক পরিচয় আছে। ওই মানে তাহলে প্রিয়াঙ্কা চোপড়ার যে মোটিভেশনাল স্পিচগুলো, সেগুলো আমি কনজিউম করছি, আমি মেন্টালি খাচ্ছি, আমার নিজের ভেতরে নিচ্ছি। তাহলে আবার কনজিউম করা মানে কিন্তু সলিড কিছু খাওয়াও বোঝায়, অর্থাৎ শারীরিকভাবে কিছু খাওয়া বোঝায়, মানসিকভাবে কিছু খাওয়া বোঝালেও কিন্তু কনজিউম হবে। আর ইটের কিন্তু ওইসবের বালাই নেই। ইট হচ্ছে আম খাওয়া, জাম খাওয়া, ভাত খাওয়া ইত্যাদি। ইট কিন্তু অতটা ওয়াইড মানে দেয় না, যে মানেটা কনজিউম এই ভার্বটা দিতে পারে। কনজিউম মানে বলেইছি
কনজিউম ক্যালসিয়াম, আবার কনজিউম পজিটিভ কন্টেন্ট ফ্রম সোশ্যাল মিডিয়া, তার মানে শারীরিক খাওয়া হচ্ছে, মানসিকভাবেও খাওয়া হচ্ছে। আর গিভ মানে দেওয়া, গিভ অ্যান্ড টেক পলিসি, এটা আমি শুনি। তাহলে গিভ অ্যান্ড টেক পলিসি মানে পৃথিবীর যাবতীয় সম্পর্কের বেস নাকি গিভ অ্যান্ড টেক পলিসি, অর্থাৎ কি তুমি আমাকে দেবে, আমিও তোমাকে দেব। গিভ মানে দেওয়া, টেক মানে নেওয়া। আমার যা দেওয়ার মতো আছে তা দেব, তোমার যা বা মানে যখন আমি কারো কাছ থেকে নিচ্ছি কিছু, তাহলে আমাকে কিছু দিতে হবে আমাকে কিছু, এটাই নাকি মানে বইতে পড়েছিলাম, একটা বইতে, আবার একটা ভিডিওতে দেখছিলামও। এটা ভালো, এটা মনে হয় ঠিকঠাকই আর কি। তাহলে গিভ মানে দেওয়া, গিভ মানে কি বললাম, দেওয়া। এমনি নর্মালি দিচ্ছি, গিভ কথাটা প্রচণ্ড পরিমাণে আমরা কিন্তু ব্যবহার করে থাকি আমাদের ডেইলি লাইফে। কোনো রাইটিং লিখতে দিলে গিভ তো আসবেই, গিভ আসবেই। কিন্তু প্রোভাইড কি হচ্ছে, গিভের অ্যাডভান্স ইংলিশে কি বলবো, গিভ ভার্বের অ্যাডভান্স ভার্ব হবে প্রোভাইড। কি হবে, প্রোভাইড। প্রোভাইড থেকে প্রোভাইডার এসছে, প্রোভাইড থেকে প্রোভাইডার এসছে। আমার একটা ছোটোখাটো সার্জারি করার জন্য নার্সিংহোমে ভর্তি হতে হয়েছিল। তা আমাকে বলেছিল দুধ খাবে না ছানা খাবে, তাই আমি বললাম একটু ছানা খাবে। এইবার তখন বললো যে ফুড প্রোভাইডারের কাছে, অর্থাৎ নার্সিংহোম নিজে রান্না করে না, নার্সিংহোমের সঙ্গে কন্ট্যাক্ট আছে, তারা খাবার টাবার রান্না করে দেয়। বলে যে এই 10 জন পেশেন্ট ছানা খাবে বা 15 জন পেশেন্ট দুধ খাবে, এরকম টাইপের যে টিফিন দেয়, তার ভেতরে এই খাবারগুলো সরবরাহ করে কারা, ফুড প্রোভাইডাররা। অর্থাৎ ওই নার্সিংহোমের সঙ্গে কন্ট্যাক্ট রয়েছে এবং আমরা বলে দেব, যারা পেশেন্ট আমরা ছিলাম তারা বলে দেওয়ার পরে সেই ফুড প্রোভাইডার সংস্থা ফুড প্রোভাইড করবেন। প্রোভাইড করবেন মানে হচ্ছে প্রোভাইড করা মানে সরবরাহ করা, এটাও দেওয়া, দেওয়া মানে তো সরবরাহ করা। কিন্তু এই প্রোভাইডের সঙ্গে, এই ভার্বের সঙ্গে অনেক ফর্মালিটি কানেক্টেড আছে, অর্থাৎ ফর্মাল ওয়ার্ড। এই প্রোভাইড কথাটার ভিতরে খানিকটা প্রফেশনালিজম রয়েছে। গিভ মানেও আছে, কিন্তু প্রোভাইডের ভেতরে বেশি পরিমাণে প্রফেশনালিজম বা পেশাদারিত্ব রয়েছে। তারপরে ইউজ মানে ব্যবহার করা। ইউজ মানে কি বললাম, ব্যবহার করা। আমি বলতে পারি যে দ্য পোয়েট কবি ইউজেস সিম্পল ল্যাঙ্গুয়েজ। আমি বলতে পারি রাম বা রূপা ব্যবহার করে সিম্পল ল্যাঙ্গুয়েজ মানে বাংলায়ও লেখে, ইংলিশেও লেখে। তাহলে রূপা ইউজেস সিম্পল ল্যাঙ্গুয়েজ ইন হার পোয়েম। তার কবিতার ভেতরে রূপা একদম সরল সোজা ভাষা ব্যবহার করে, যাতে কিনা সবার বুঝতে সুবিধা হয়। তাহলে রূপা ইউজেস সিম্পল ল্যাঙ্গুয়েজ, ব্যবহার করা। কিন্তু আমি যখন ইউটিলাইজ বলবো, তখন কিন্তু ইউজের মতো ইউটিলাইজটা অত সহজ কিন্তু নয়। ইউজ মানে নর্মাল ব্যবহার করা, কবি তার কবিতার ভেতরে সহজ ভাষা ব্যবহার করেছেন। কিন্তু ইউটিলাইজ মানে আমি বলতে পারি যে, কি বলতে পারি, ক্যালসিয়াম, আমাদের প্রত্যেকের মহিলাদের শরীরে ক্যালসিয়াম দরকার। ক্যালসিয়াম ক্যান বি ইউটিলাইজড, কি বলতে পারি, ক্যালসিয়াম ক্যান বি ইউটিলাইজড থ্রু ভিটামিন ডি। অর্থাৎ ক্যালসিয়ামটা শরীরে ঠিকঠাকভাবে কাজে আসতে পারে যদি কিনা ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে থাকে। ভিটামিন ডির অভাব থাকলে কিন্তু ক্যালসিয়াম অ্যাবজর্ব হবে না। অর্থাৎ ইউটিলাইজ মানে হচ্ছে ব্যবহার করা, ইউটিলাইজ মানে ব্যবহার করা। কিন্তু কোনভাবে ব্যবহার করা, আমি বলতে পারি যে ক্যালসিয়াম, ওই যে বললাম ক্যালসিয়াম ক্যান বি ইউটিলাইজ। ক্যালসিয়াম ক্যান মানে পারে, বি মানে হতে, ইউটিলাইজড মানে ব্যবহৃত, থ্রু মানে মধ্য দিয়ে ভিটামিন ডির অভাব থাকলে শরীরে ক্যালসিয়ামের ওষুধ খেলেও কিন্তু কাজ হবে না। তাহলে এই ব্যবহার করা, সহজ সরল ভাষা কবিতায় ব্যবহার করা আর এই ইউটিলাইজ দুটো কিন্তু একটুখানি না, অনেকটাই কিন্তু ব্যবহারিক পার্থক্য রয়েছে। তারপরে এক্সপ্লেন মানে ব্যাখ্যা করা। এক্সপ্লেন মানে যে কোনো কিছু, আমি বলতে পারি যে আমি আজকে বেসিক ইংলিশের সঙ্গে অ্যাডভান্স ইংলিশটা এক্সপ্লেন করব, মানে ব্যাখ্যা করব, এটা কিন্তু বলতে পারি। কিন্তু ক্ল্যারিফাই মানে হচ্ছে বিশদে ব্যাখ্যা করা। আমি যখন অ্যাডভান্স ইংলিশে ক্ল্যারিফাই এই ভার্বটা বলবো, তখন ক্ল্যারিফাই মানে বিশদে ব্যাখ্যা করা, সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা। মানে ক্ল্যারিফাই মানে অনেক ডিপ, গভীরভাবে গিয়ে ব্যাখ্যা করা। ক্ল্যারিফাই দ্য ক্লাস, এটাও হতে পারে, বা ক্ল্যারিফাই দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড, এই শব্দটার মানেটা ক্লিয়ার করো, সুস্পষ্টভাবে ব্যাখ্যা করো। অর্থাৎ একটা শব্দের ব্যাখ্যাই হাফ পেজে এসে যাবে, এরকম একটা একদম নিখুঁত খুঁটিনাটিভাবে ব্যাখ্যা করা। আর এক্সপ্লেন মানে একটা ওভারঅল ব্যাখ্যা করা। তো এরকম অনেক বেসিক এবং অ্যাডভান্স ভার্বের
পার্থক্য আমরা বুঝে নেব। বেসিক ইংলিশ হলো হাইড, হাইড মানে হচ্ছে লুকানো, কোনো কিছু গোপন করা। আর অ্যাডভান্স ইংলিশে হাইডটাকে বলা হবে কনসিল। কি বলা হবে? কনসিল। আমি প্রথম দিনের ক্লাস থেকেই বলেছি যে অ্যাডভান্স ইংলিশের সঙ্গে বেসিক ইংলিশ বা বেসিক ইংলিশের সঙ্গে অ্যাডভান্স ইংলিশের পার্থক্য হলো বেসিক ইংলিশটা খুব ইজি হয়, অর্থাৎ আমাদের হাতে খড়ি হওয়ার পর থেকেই কিন্তু আমরা যেটা শিখি তাকে বলা হবে বেসিক ইংলিশ। যখন আমাদের শেখাটা অনেক সামনে এগোতে থাকে তখন কিন্তু আমরা অ্যাডভান্স ইংলিশ ব্যবহার করতে থাকি। তাহলে বেসিক ইংলিশ হচ্ছে হাইড মানে লুকানো। আমি কিরম একটা এক্সাম্পল দিতে পারি, বলতে পারি দ্য চাইল্ড মানে শিশুটি, হাইডস মানে লুকায়, বিহাইন্ড দ্য ট্রি গাছের পেছনে শিশুটি লুকায়। এটা একটা সাধারণ খেয়ালে কোনো বাচ্চাটা যে মানে একটা খেয়াল, ওর খেয়াল হয়েছে যে একটু লুকিয়ে পড়লো, তারপরে আবার মাকে দেখা দিচ্ছে, আবার লুকালো, এরকম। এটা এক্ষেত্রে আমরা হাইড বলতে পারি। কিন্তু কনসিল মানে কিন্তু ওই সেন্সে হবে না। কনসিল মানে একটা প্রচণ্ড চেষ্টা থাকবে লুকানোর। কনসিল দ্য ট্রুথ, সত্যকে ধামাচাপা দিচ্ছে, সত্যকে লুকিয়ে নিচ্ছে। কনসিল মানে হচ্ছে গোপন রাখো, লুকিয়ে রাখো, দ্য ট্রুথ মানে সত্যকে। আর আমার একজন ছাত্রী মেকআপ আর্টিস্ট, ও আমাকে বলেছিল দিদি আমাকে মেকআপ যখন শিখেছি তখন কনসিলার মাখতে হয়। কনসিলার মানে মুখের যে দাগ থাকে, কারো কেটে গেছে সেই জন্মগত দাগ থাকে, বা কারো কেটে যাওয়া, কারো বলিরেখা, নানান রকমের যে সমস্যাগুলো সেগুলো কিন্তু কনসিলার দিয়ে ঢাকতে বলে। ওদের যে শেখাতেন সেই শিক্ষক মানে বলতো কনসিলার মানে গোপন রাখা, একটা আমার খুঁত বা আমার এই দাগটা, মুখের দাগটা আমি দেখাবো না, এর জন্য একটা সচেতন প্রচেষ্টা যদি থাকে তখন কিন্তু হাইড হবে না, তখন হবে কনসিল। আর ওই কনসিল যেটা করে তাকে বলা হবে কনসিলার। অর্থাৎ মেকআপ যারা করেন তারা এটা জানেন যে কনসিলারও কিন্তু মাঝে মাঝে ব্যবহার করে থাকেন মেকআপ আর্টিস্টরা। আবার বললাম কনসিল দ্য ট্রুথ মানে সত্যকে প্রকাশ হতে দিচ্ছে না, সত্যকে গোপন রাখছে। তাহলে হাইড কোন অর্থে ব্যবহার হয়? একটা শিশু লুকাচ্ছে, আবার মাকে দেখা দিচ্ছে, আবার লুকাচ্ছে। এটা এখানে কিন্তু এই হাইডের ভিতরে ইন্টেনশনটা অত বেশি থাকবে না, তীব্র ইচ্ছেটা কম থাকবে লুকানোর। কিন্তু কনসিলের ভিতরে একটা সচেতন প্রচেষ্টা থাকবে লুকিয়ে রাখার। শো মানে প্রদর্শন করা, শো মানে প্রদর্শন করা। শো ইউর আইডি কার্ড, শো ইউর ভোটার কার্ড, তোমার ভোটার কার্ড দেখাও বা তোমার আইডি কার্ড দেখাও। আরও আমরা অনেকে জানি ম্যাজিক শো। ম্যাজিক শো মানে হচ্ছে যেখানে যে শোতে ম্যাজিক প্রদর্শন করা হয়। শো মানে প্রদর্শন করা, অর্থাৎ যে শোতে ম্যাজিক দেখানো হয়। আবার বলতে পারি শো ইউর আইডি কার্ড, তোমার আইডি কার্ডটা দেখাও। শো ইউর আধার কার্ড, শো মানে দেখাও, ইউর আধার কার্ড মানে আধার কার্ড। তার কিন্তু এক্সিবিট মানে হচ্ছে, এক্সিবিটের এই শোর সঙ্গে এক্সিবিট হচ্ছে অ্যাডভান্স ইংলিশ। এক্সিবিট কীরকম অর্থে আমি বলতে পারি, আমরা গেছিলাম নন্দনে, গেছিলাম একদিন, সেখানে না আর্টিস্টরা তাদের শিল্পের প্রদর্শনী করেছিলেন। তারপরে ভিক্টোরিয়া মেমোরিয়ালে গিয়ে একদিনকে এম.এফ. হুসেন, মকবুল ফিদা হুসেন একজন বিখ্যাত আর্টিস্ট, আমরা প্রত্যেকে জানি, তার কিন্তু এক্সিবিশন দেখেছিলাম। অর্থাৎ নন্দনে গেছিলাম, ভিক্টোরিয়াতে গেছিলাম, সেখানে এই প্রদর্শনীগুলো হয়, এক্সিবিশন। এক্সিবিট, এক্সিবিট মানে প্রদর্শন করা। অর্থাৎ যেরকম ম্যাজিক শোতে কী হয়, হাজার হাজার লোক যাবে, সবাই দেখবে, মানে এটা যেন সবার জন্য এটা এরকম একটা ব্যাপার। কিন্তু এক্সিবিট মানে প্রদর্শন করা, এক্সিবিট মানেও প্রদর্শন করা, কিন্তু এক্সিবিট সবার জন্য না। আমরা যখন মকবুল ফিদা হুসেনের মাদার টেরিজা যে সিরিজটা ছিল সেটা যখন দেখেছিলাম, কলকাতায় হয়েছিল, তখন কিন্তু খুবই গুটি কয় লোক গেছিল। নির্বিচারে ম্যাজিক শোতে যেমন হাজার হাজার লোক যায়, ওরকম 100 লোকও ছিল বলে মনে হয় না। আমরা গুটি কয়, অল্প অল্প, কিন্তু খুব শান্ত পরিবেশ, মানে এক্সিবিশন মানে প্রদর্শন করা। কিন্তু কোনো আর্টিস্ট তার শিল্পের প্রদর্শন করছেন, তা আর্টিস্ট তো গড়ে মানে সবাই তো আর আর্টিস্ট এরকম তো নয়, একটা গুটি কয় একটা মানুষ, একটা যেন একটা অ্যারিস্টোক্রেসি থাকবে, একটা এলিট সেন্স থাকবে, সেরকম যদি বোঝাই তখন কিন্তু এক্সিবিট হবে, তখন কিন্তু শো হবে না। অর্থাৎ শোটা যেমন নির্বিচার সবার জন্য ব্যবহার করা হবে, এক্সিবিট কিন্তু নির্দিষ্ট কিছু সার্কেলে একটা এলিট ক্লাসের ভেতরে যেন সীমাবদ্ধ, এরকম একটা সেন্স দেয় আর কি। কিপ, কিপ মানে হচ্ছে রাখা, রিটেন মানেও রাখা। আমি বলতে পারি কিপ দ্য রুম ক্লিন, কিপ আ সিক্রেট। কিপ দ্য রুম ক্লিন মানে রুমটাকে পরিষ্কার রাখো, কিপ ইট সিক্রেট এটাকে গোপন রাখো। এইভাবে কিন্তু কিপের ব্যবহার করা যেতে পারে। কিন্তু রিটেন কিভাবে ব্যবহার করবে? রিটেন ব্যবহার হবে, আমি বলতে পারি দ্য কোম্পানি উইল রিটেন। দ্য কোম্পানি মানে
কোম্পানি উইল রিটেন মানে রাখবে ইটস এমপ্লয়িজ এর কর্মচারীদের ইনস্পাইট অফ লস, ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, লস মানে ক্ষতি। অর্থাৎ যখন করোনা হয়েছিল, কোভিড-19 ভাইরাস, তখন কিন্তু অনেক কোম্পানি তার কর্মচারীদের যেরকম ছাঁটাই করেছে, আবার অনেক কোম্পানি কিন্তু ছাঁটাই করেনি, তাদেরকে রেখে দিয়ে লড়াইটা আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে কর্মচারীদের রেখে দেওয়ার মাধ্যমে। অর্থাৎ কর্মচারীদের এক কথায় নাকচ করে দেয়নি। তাহলে কিপ মানে রাখা, কী অর্থে ব্যবহার? কিপ দ্য রুম ক্লিন, কিপ ইট সিক্রেট, এটাকে গোপন রাখো। আর রিটেন মানে দ্য কোম্পানি উইল রিটেন ইটস এমপ্লয়িজ, কোম্পানি উইল রিটেন মানে রাখবে ইটস এমপ্লয়িজ এর কর্মচারীদের ইন স্পাইট অফ কোভিড-19। অর্থাৎ কোভিড-19 যে সমস্যা চলেছিল, সেখানে অনেক কোম্পানি কিন্তু কর্মচারীদের ছাঁটাই করেছে, কিন্তু কিছু কিছু কোম্পানি মানবিকতা দেখিয়েছে, তারা কিন্তু ছাঁটাই করেনি, তারা কর্মচারীদের নিয়েই এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তারপরে হোল্ড মানে ধরা, আমি বলতে পারি হোল্ড মাই বুক, হোল্ড মাই হ্যান্ড, অথবা হোল্ড মাই বুক, আমার বইটা ধরো অথবা আমার হাতটা ধরো। কিন্তু গ্রাস্প, গ্রাস্প মানেও ধরা, গ্রাস্প মানে কিন্তু ধরা, কিন্তু কি ধরা? গ্রাস্প দ্য রোপ, রোপ মানে দড়িটা ধরো, গ্রাস্প দ্য অপরচুনিটি, সুযোগটা আঁকড়ে ধরো। অর্থাৎ এই হোল্ড মানে ধরা, হোল্ড বুক বইটা ধরা, এটা যেন একটা গদামার্কা মানে দেয়। হোল্ড মানে ধরা, যেমন হোল্ড মাই হ্যান্ড, আমার হাতটা ধরো, হোল্ড দুটোই হচ্ছে আঁকড়ে ধরা। হোল্ড মাই হ্যান্ড মানে আমার হাতটা ধরো, হোল্ড মাই বুক মানে আমার বইটা ধরো। কিন্তু গ্রাস্প মানে হচ্ছে একটা মোর পার্টিকুলার, আরও নির্দিষ্ট। আমি বললাম দড়িটা আঁকড়ে ধরো, এই বন্যার স্রোতে কিন্তু ভেসে যাবে, এই পাশে দড়ি থেকে ওই পাশে দড়ি ছাড়লেই কিন্তু তুমি স্রোতে ভেসে যাবে, তাই আমি বলবো গ্রাস্প দ্য রোপ, দড়িটা ধরে থাকো। আরেকটাও বলতে পারি গ্রাস্প দ্য অপরচুনিটি, সুযোগটা ধরে রাখো, হাতছাড়া হতে দিও না। তারপরে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ হ্যাজ মানে থাকা, আর হ্যাড মানে ছিল, মানে কোনো কিছু পজিশনে ছিল এরকম বোঝায়। হ্যাড হচ্ছে অতীতকাল, হ্যাভ আর হ্যাজ হচ্ছে বর্তমান কাল। যেরকম আই হ্যাভ এ বুক, রাম হ্যাজ এ বুক, রবি হ্যাড এ বুক, এরকম হতে পারে। কিন্তু এদের মানে হচ্ছে থাকা। কিন্তু অ্যাডভান্স ইংলিশে বলবো পজেস। কি বলবো? পজেস। পজেস মানে কোনো কিছু অধিকারে থাকা। আমি বলতে পারি, এই যেমন আমি বলতে পারি আই হ্যাভ এ বুক, রাম হ্যাজ এ বুক, এগুলো তো সহজ আমরা সকলেই জানি। কিন্তু পজেস কী হবে? পজেস মানে আমি বলতে পারি দ্য কোম্পানি পজেসড সিগনিফিক্যান্ট অ্যাসেটস। দ্য কোম্পানি পজেসড মানে কোম্পানির অধিকারে ছিল, সিগনিফিক্যান্ট মানে উল্লেখযোগ্য, অ্যাসেটস মানে সম্পদ। অর্থাৎ কোম্পানি কিন্তু নিজের সম্পদ অনেকটাই বাড়িয়ে নিতে পেরেছিল। তো এরকম অনেক বেসিক এবং অ্যাডভান্স ইংলিশের সূক্ষ্ম পার্থক্য আমরা জানি। বেসিক ইংলিশ হলো কল, কল মানে হলো ডাকা। অ্যাডভান্স ইংলিশে কলটাকেই বলা হবে সামন। কি বলা হবে? সামন। তাহলে কল মানে একটা সাধারণ, একটা জেনারেল টার্ম, একটা ইনফর্মাল, ফর্মাল না, একটা ইনফর্মাল, অর্থাৎ সাধারণভাবে ডাকা। আমি বলতে পারি কল মি ল্যাটার, আমাকে পরে কল কর। কল মি, কল মানে কল করিস, মি মানে আমাকে, ল্যাটার মানে পরে। অথবা কল এ ডক্টর, একজন ডাক্তারকে ডেকে পাঠান, এইভাবে বলতে পারি। কিন্তু সামন, সামন মানেও ডাকা, যেটা অ্যাডভান্স ইংলিশে বলবো। সামন মানে কীরকম? আমি বলতে পারি বিচারক সাক্ষীকে সামন করে পাঠালো, বিচারক সাক্ষীকে ডেকে পাঠালো, মানে একটা নির্দেশ দেওয়া, একটা কমান্ড, একটা অথরিটি থাকবে সেখানে, একটা ফর্মালিটি থাকবে। তারপরে আবার বলতে পারি সামন, বলতে পারি যে রাজা তার বীর যোদ্ধাদের ডেকে পাঠালো যে তোমাদের যুদ্ধ করতে হবে। তারপরে বিচারক সাক্ষীকে সামন করে পাঠালো, ডাকা, মানে ওর ভিতরে অনেক ফর্মালিটি আছে, ওখানে অথরিটি আছে যে তোমাকে আসতেই হবে। আমি ডেকেছি মানে আমি বিচারক, তোমাকে আসতেই হবে। আমি রাজা, আমি ডেকেছি মানে তোমাকে আসতেই হবে। কিন্তু কল মানে হচ্ছে কল মি ল্যাটার, আমাকে পরে কল করিস, দেখ আমি এখন একটু ব্যস্ত আছি, তুই পরে কল করিস। বা কল এ ডক্টর, একজন ডাক্তারকে ডেকে একটু প্রেশারটা, ওয়েটটা মেপে নিস, বা কীভাবে চললে ভালো হবে সেইভাবে ডেকে নিস, মানে দেখিয়ে নিস, এইভাবে বলা যেতে পারে। তাহলে কলের সঙ্গে সামনের যে পার্থক্যটা সূক্ষ্ম, সেটা নিশ্চয়ই বোঝা গেল। তারপরে কোয়াইট মানে শান্ত, আর সেরিন মানেও শান্ত। দেখুন কোয়াইট মানে কিসের কীরকম শান্ত? আমি বলতে পারি যে দ্য লাইব্রেরি ইজ কোয়াইট। লাইব্রেরি ইজ কোয়াইট মানে এই লাইব্রেরিটা, ইজ মানে হয়, কোয়াইট মানে শান্ত, অর্থাৎ ওখানে বেশি চেঁচামেচি নেই, পড়া যাবে, নিরিবিলিতে পড়া যাবে। মানে অ্যাবসেন্স অব নয়েজ, অ্যাবসেন্স মানে অনুপস্থিতি, অব নয়েজ মানে চেঁচামেচি, সেরকম একটা চেঁচামেচির অ্যাবসেন্স, অর্থাৎ চেঁচামেচি নেই, তাই শান্ত। আর সেরিন মানে হলো, সেরিন বা সিরিন দুটোই উচ্চারণ হবে, সেরিনও হবে সিরিনও হবে।
অর্থাৎ এই সেরিন মানে হচ্ছে কীরকম শান্ত, আমি বলতে পারি দ্য সেরিন ল্যান্ডস্কেপ। সেরিন মানে শান্ত, ল্যান্ডস্কেপ মানে সামনের এই যে দৃশ্যটা, কামড মাই মাইন্ড, কামড মানে শান্ত করে দিয়েছিল, মাই মাইন্ড মানে আমার মনকে। অর্থাৎ এই পিসফুলনেস, কামনেস, ট্রাঙ্কুইলিটি মানে জায়গাটার এত বেশি জাদু আছে জায়গাটার ভিতরে। আমাকে স্পিরিচুয়াল, আধ্যাত্মিক, যেন মেডিটেশনে ভেতরটা যেন মেডিটেটেড হয়ে যেতে চাইছে, একদম স্থির চুপচাপ, একটা দারুণ এক অনুভূতি, একটা শান্তি, যেন মানে একটা প্রচণ্ড পরিমাণে শান্ত পরিবেশ বা শান্তির অনুভূতি ইন্টারনাল ভেতরে। এই কোয়াইট মানে শান্ত হচ্ছে চেঁচামেচির অভাব, চেঁচামেচির অভাব বা হইচইয়ের অভাব, সেই শান্ত বোঝাচ্ছে কোয়াইট। কিন্তু সেরিন মানে এত গভীর, এত প্রোফাউন্ড একটা শব্দ, প্রোফাউন্ড একটা শান্তি ভাব, একটা মনের ভিতরে একটা গভীরতম প্রশান্তির ভাব। সেই ভাবটা যেন আমার মনকে আধ্যাত্মিক করে দিয়েছিল, ঈশ্বরের কথা ভাবতে বাধ্য করেছিল, পৃথিবীতে কেন এসেছি, কী করলাম, এইসব কথা ভাবিয়ে তুলেছিল। এরকম একটা সেরিনের অনেক গভীর মানে, আর সেরিন মানে একটা প্রশান্ত পরিবেশ। সেরিন ল্যান্ডস্কেপ কামড মাই মাইন্ড, শান্ত করে দিয়েছিল আমার মনকে। বোঝাতে পারলাম আশা করি। টেক পার্ট মানে অংশগ্রহণ করা, টেক মানে নেওয়া, পার্ট মানে অংশ, অর্থাৎ কোনো কম্পিটিশানে টেক মানে নিলাম, পার্ট মানে অংশ, অর্থাৎ ওই কম্পিটিশানের অংশই হলাম, মানে অংশগ্রহণ করা লিখে দিয়েছি। আর পার্টিসিপেট, অ্যাডভান্স ইংলিশে বলবো টেক পার্ট না বলে কি বলবো, পার্টিসিপেট, অংশগ্রহণ করা। যে অংশগ্রহণ করে তাকে বলা হবে পার্টিসিপেন্ট, পার্টিসিপেন্ট। সেক্ষেত্রে PA এর পরে হবে NT, TE কিন্তু হবে না, পার্টিসিপেন্ট। তারপরে চুজ, চুজ মানে বাছাই করা, চুজ মানে হলো বাছাই করা। এর অ্যাডভান্স ইংলিশে বলা হবে সিলেক্ট। আমি বলতে পারি চুজ মানে বাছাই করা, এটা অনেক না সাবজেক্টিভ, একটা পার্সোনাল। পার্সোনাল মানে আমি বলতে পারি রূপা চুজ টু ওয়ার রেড কালার, রূপা রেড কালার পছন্দ করে। রূপা একটি মেয়ে, সে একটি মেয়ে, তার একদম সাবজেক্টিভ চয়েস, সাবজেক্টিভ চয়েস মানে তার একদম নিজের চয়েস, পার্সোনাল চয়েস। সেই পার্সোনাল চয়েস কী আছে, তাহলে বললাম রূপা চুজ টু ওয়ার রেড, টু ওয়ার মানে পরতে, রেড মানে লাল কালার পছন্দ করে। এই বাছাই করা বলতে রূপা একটি মেয়ে, সে তার নিজের পছন্দ অপছন্দ নিয়ে থাকে এবং সে লাল কালারটা পছন্দ করে, যে যাই বলুক তার লাল কালার পছন্দ। কিন্তু যখন আমি অ্যাডভান্স ইংলিশে এই বাছাই করাটাকে সিলেক্ট বলবো, তখন কিন্তু অনেক বৃহত্তরভাবে বাছাই করা হবে। কীরকম, আমি বলতে পারি সিলেক্ট দ্য বেস্ট ক্যান্ডিডেট ফর দ্য জব। সিলেক্ট মানে বাছাই করো, দ্য বেস্ট ক্যান্ডিডেট মানে শ্রেষ্ঠ, সব থেকে ভালো, ক্যান্ডিডেট মানে প্রার্থীকে, ফর মানে জন্য, দ্য জব মানে এই চাকরিটার জন্য সব থেকে ভালো প্রার্থীকে পছন্দ করো। তারপরে মেক, মেক মানে বানানো বা সৃষ্টি করা। আমি বলতে পারি মেক আ গার্ডেন, মেক আ স্যান্ডউইচ, একটা স্যান্ডউইচ বানাও না, মেক আ গার্ডেন, একটা বাগান তৈরি করো, মেক আ চেয়ার, একটা চেয়ার তৈরি করো, মেক এ ফ্লাওয়ার ভাস, একটা ফুলের ফুল রাখার ফুলদানি তৈরি করো, এরকম বলতে পারি। মেক মানে বানানো, মেক মানে বানানো মানে একটা 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 মোটাসোটা মানে একটা জেনারেল ইউজ বলা হবে মেক, বানানো। মেক চেয়ার, সেটা বুঝতেই পারা যাবে। কিন্তু যখন আমি অ্যাডভান্স ইংলিশে ক্রিয়েট বলবো, তখন কিন্তু চেয়ার বানানো, স্যান্ডউইচ বানানো, বাগান বানানো হবে না। তখন আমি বলবো ক্রিয়েট আ ভিডিও, মানে এই ক্রিয়েট আ ভিডিও মানে মানসিক কাজ, একটা ভিডিও ক্রিয়েট করো। তারপরে আবার বলতে পারি ক্রিয়েট এ নিউ প্রোডাক্ট, একটা নতুন প্রোডাক্ট ক্রিয়েট করো, তৈরি করো। আবার বলতে পারি ক্রিয়েট এ ওয়ার্ক অব আর্ট, একটা শিল্পের কাজ, যেন কি একটা মানসিক কাজ, ইমাজিনেশান, যেখানে সৃষ্টিশীলতা থাকবে। এই যে ক্রিয়েট থেকে কিন্তু ক্রিয়েটর এসছে, ক্রিয়েট থেকে ক্রিয়েশন এসছে। তাহলে ক্রিয়েট মানে সৃষ্টি করা, কি সৃষ্টি করা, একটা শিল্পের কাজ, যেখানে কল্পনা, সৃজনশীলতা, শিল্পময়তা এইসব থাকবে। আর মেক মানে একটা গদামার্কা, ওই যে মেক আ গার্ডেন, মেক আ স্যান্ডউইচ, মেক আ চেয়ার, মেক আ টেবিল, এরকম। তো বন্ধুরা, বেসিক ইংলিশ এবং অ্যাডভান্স ইংলিশ নিয়ে যে ক্লাসটা করলাম, এই ক্লাসটা কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন রাখবেন। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস টু অল।